So hello everyone, myself Shomojit Pondit and you're watching Macau Wingman. তো আমরা কন্টিনিউ করছি দ্য লেকচার অফ নেটওয়ার্ক থিওরি পার্ট 2। আমরা লাস্ট ভিডিওতে এই পুরো পার্টটা কভার করেছিলাম। তো এখন আমরা আজকের এই ভিডিওতে এই পুরো পার্টটা কভার করতে চলেছি, যেখানে আমরা মসফেট এর সিঙ্ক ডাউন অ্যাপ্রোচ সম্পর্কে পড়বো। আমরা মসফেট স্কেলিং বা সিমস স্কেলিং কি জিনিস সেটা দেখবো, এবং ন্যানো স্কেল মসফেট কিভাবে তৈরি করে আফটার স্কেলিং, অ্যান্ড সেই ন্যানো স্কেলের কিছু ক্লাসিফিকেশন লাইক ফিন ফেড অ্যান্ড ভার্টিক্যাল ফেড আমরা দেখবো। এবং এই যে স্কেলিং করার কি কি লিমিটেশন আছে, একটা সিস্টেমে এতগুলো অনেকগুলো ট্রানজিস্টর ইন্টিগ্রেট করতে কি কি তার লিমিটেশন হয়, সেই জিনিসগুলো নিয়ে আমরা একটা ডিপ ডিসকাশন করব। ঘন্টা ডিপ করব আমরা, ডিপ কিছু করব না। কারণ এটা আমার এই একটা ডিসক্লেমার আমি দিয়ে দিতে চাই যে এই পুরো লেকচারে কোনো রকম নিউমেরিক্যাল করানো হচ্ছে না। কিন্তু এই টপিকগুলোতে কিছু কিছু নিউমেরিক্যাল আসে, ফেটের কিছু ইকুয়েশন দিয়ে কিছু কিছু নিউমেরিক্যাল আসে। তা আমরা এখানে কোনো রকম নিউমেরিক্যাল কিন্তু কভার করছি না, আমরা জাস্ট উপরে উপরে পুরো যে পার্টটা আছে সেটা কিন্তু কভার করব। ঠিক আছে, স্কেলিং এর অনেক রকম নিউমেরিক্যাল হয় কিছু কোশ্চেন দিয়ে, আমরা উপরে উপরে মেনলি কভার করছি। অ্যান্ড যাতে তোমাদের একটা ধারণা আসে যে কি কি টপিক আছে, এবং সেটা যাতে আমরা মোটামুটি একটা লিখতে পারি যে কোনো রকম কোশ্চেন আসলেও। তো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট টপিক, সিঙ্ক ডাউন অ্যাপ্রোচ। তো হোয়াট ইজ সিঙ্ক ডাউন অ্যাপ্রোচ? নর্মাল আমরা যে ট্রানজিস্টার মার্কেটে পাচ্ছি লাইক BC547 এগুলো ট্রানজিস্টার পাচ্ছি, এবং এছাড়া আরো অনেক রকম ট্রানজিস্টার পাচ্ছি লাইক, ঠিক আছে। এবং সেই ট্রানজিস্টার থেকে যদি আমরা ন্যানো স্কেল ট্রানজিস্টার চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমরা কি করতে পারি? ট্রানজিস্টারের সাইজটাকে রিডিউস করছি করে করে আমরা ন্যানো স্কেল ট্রানজিস্টার পাচ্ছি বা ন্যানো স্কেল কোনো ডিভাইস পাচ্ছি, যাতে আমরা সেই ডিভাইসের স্পিড ইনক্রিজ করছে, ডেন্সিটি ইনক্রিজ করছে, এবং পাওয়ার এফিসিয়েন্সি আমাদের ইনক্রিজ হচ্ছে। সেই এই যে মেথড অফ রিডিউসিং a size of a transistor and to improve the speed, density, power efficiency. This process is called sink down approach. In simple words, the sink down approach is a process minimizing the electronic component, mainly MOSFETs, to fit more device per chip and achieve higher performance. এখন এই মসফেট স্কেলিংটা আমরা কিভাবে করি? আমরা যদি ম্যাথামেটিক্যালি আসি, ধরো এই একটা মসফেট আছে, এটা হলো তার চ্যানেল, এটা হলো তার মসফেটের চ্যানেল, এবং সেই মসফেটের চ্যানেল, ঠিক আছে। কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। তো দিস ইজ মসফেট চ্যানেল, এটা আমরা জানি মসফেট চ্যানেল, ধরলাম এটা হচ্ছে লেন্থ এল। এখানে আমার অক্সাইড আছে, এখানে আমার পি সাবস্টেন্স আছে, এটা গেট আছে, এখানে এই গেট অক্সাইড, আর এই গেট অক্সাইডের ধরলাম লেন্থ হচ্ছে ডি। আর এই চ্যানেলের যে লেন্থ, এই চ্যানেলের লেন্থ আমরা এল ধরলাম, উইথ আমরা ডাব্লু ধরলাম, এবং এই যে চ্যানেলের যে ডেপথ, ঠিক আছে, বা জাংশন ডেপথ বা চ্যানেল ডেপথ যদি বলি, সেটা ধরলাম ডি। ঠিক আছে, এবার এই যে প্রত্যেকটা জিনিসগুলো আছে, এই জিনিসগুলোকে আমরা কি করবো? স্কেল করব। স্কেল করা মানে হচ্ছে লাইক ধরো হচ্ছে এই যেমন এই লেন্থ, উইথ অ্যান্ড জাংশনকে আমরা কি করছি? ডাউনগ্রেড করছি বা স্কেল ডাউন করছি কত? বাই ফ্যাক্টর অফ আলফা। মানে আমরা প্রত্যেকটা চ্যানেল উইথ, মানে এখন এখন চ্যানেল উইথ হবে ডাব্লু বাই আলফা, চ্যানেল লেন্থ হবে এল বাই আলফা। ঠিক আছে, এরকম আমরা ভাগ করছি, মানে ফ্যাক্টর দিয়ে ডাউন স্কেল করছি। ঠিক আছে, অ্যান্ড এনি ভোল্টেজ, মানে যে কোনো ভোল্টেজ, আমার একটা মসফেটের মধ্যে যত রকম ভোল্টেজ হয়, ড্রেন টু সোর্স ভোল্টেজ, ড্রেন গেট টু সোর্স ভোল্টেজ, থ্রেশহোল্ড ভোল্টেজ, সমস্ত রকম ভোল্টেজকে, অ্যান্ড দ্য অক্সাইড থিকনেস, মানে এই যে অক্সাইড থিকনেস আমরা ক্যাপিটাল ডি বললাম, সেই অক্সাইড থিকনেস স্কেল বাই কত? স্কেল ডাউন বাই দ্য ফ্যাক্টর অফ 1/β। and now this alpha and beta should be greater than 1। তাহলে আমরা কি কি চেঞ্জেস পাবো একটা মসফেটের মধ্যে, যদি এই এই পুরো প্রসেসটাকেই বলা হচ্ছে স্কেলিং অফ আ মসফেট। তো এই প্রসেসটা যদি আমরা করি কোনো মসফেটের সাথে, তাহলে আমরা কি কি চেঞ্জেস পাবো? আমরা চেঞ্জেস দেখবো যে চ্যানেল উইথ হয়েছে ডাব্লু বাই আলফা, চ্যানেল লেন্থ হয়েছে এল বাই আলফা, তাহলে চ্যানেল এরিয়া কত হবে? চ্যানেল এরিয়া হচ্ছে ডাব্লু ইন্টু এল। তাহলে ডাব্লু যদি 1/α হয়, এলও যদি 1/α হয়, তাহলে এরিয়া কত হবে? এরিয়া হবে এরিয়া হবে এ বাই আলফা স্কোয়ার, মানে 1/α স্কোয়ারের ফ্যাক্টরে হবে। আমি জাস্ট ফ্যাক্টর গুলো বলছি যে কোনটা কত ফ্যাক্টরে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, এবার অক্সাইড ক্যাপাসিটেন্স কি হয়? নর্মালি মসফেটের ক্ষেত্রে আমার অক্সাইড ক্যাপাসিটেন্স হয় E0A/D, যেই ক্ষেত্রে A ইকুয়াল টু 0। মোট কথা এপসাইলন বাই ডি, ই না সরি, এপসাইলন বাই ডি। তো এবার এপসাইলন বাই ডি যদি হয়, আমরা জানি ডি এপসাইলন, তো এপসাইলন জিরোই থাকে, বাট ডিটা কিভাবে চেঞ্জ হয়? ডিটা চেঞ্জ হয় 1/βতে, ডেপথ আমার 1/βতে চেঞ্জ হয়। তাহলে 1/β, তাহলে দ্যাট মিনস 1/βটা উপরে চলে যাবে, বিটা হয়ে যাবে, দ্যাট ইজ সিম্পলি আমরা বিটার ফ্যাক্টরে চেঞ্জ হচ্ছে। তাহলে অক্সাইড ক্যাপাসিটেন্স আমার স্কেল ডাউন হচ্ছে না, এটা স্কেল আপ হচ্ছে। ঠিক আছে, এবার গেট ক্যাপাসিটেন্স কি হচ্ছে? এই গেট ক্যাপাসিটেন্স হচ্ছে এপসাইলন জিরো এ বাই ডি, বাট এই ক্ষেত্রে এ ইকুয়াল টু জিরো হয় না, মানে এ ইকুয়াল টু ওয়ান হয় না, সরি, এ ইকুয়াল টু ওয়ান হয় না, তাহলে এ এখানে থাকবে।
তাহলে এ কিভাবে স্কেল হচ্ছে, আমরা জানি এরিয়া স্কেল হচ্ছে 1/আলফাতে, এন্ড ডি আমার স্কেল হচ্ছে 1/বিটাতে। তাহলে টোটাল তাহলে কি হচ্ছে, বিটা উপরে গেল আলফা স্কোয়ার নিচে আসলো, তাহলে সিম্পলি বিটা/আলফা স্কোয়ার এই যে এটাতে স্কেল হচ্ছে। তাহলে স্কেলিং ফ্যাক্টর বিটা/আলফা স্কোয়ার ফর হচ্ছে গেট ক্যাপাসিটেন্স। এবার থ্রেশহোল্ড ভোল্টেজের ক্ষেত্রে কি হবে, থ্রেশহোল্ড ভোল্টেজ বা যে কোনো ভোল্টেজ, সমস্ত ভোল্টেজে কি হচ্ছে 1/বিটাতে আসছে, দ্যাট মিনস ভিটি/বিটা, ভিডিএস/বিটা, ভিজিএস/বিটা, সবগুলো কি হচ্ছে আমার বিটাতে 1/বিটাতে স্কেল ডাউন হচ্ছে। এবার ড্রেন কারেন্ট কি হবে, আমরা ড্রেন কারেন্টের যে নসফেটের ইকুয়েশন আমরা জানি 1/μn COX W/L ইন্টু VGS - VT হোল স্কোয়ার। তাহলে এখানে এই যে COX কি হচ্ছে, বিটা বিটা দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, ও ডাব্লু কি হচ্ছে, ওয়ান বাই আলফা হচ্ছে, এল 1/আলফা হচ্ছে, 1/আলফা কাটা যাচ্ছে, আসি পরে। ভিজিএস ভিজিএস কি হচ্ছে 1/বিটা হচ্ছে, আর এটাও ভিটিও 1/বিটা হচ্ছে, তাহলে টোটালটাই 1/বিটাতে স্কেল হচ্ছে। দ্যাট মিনস আমার এখানে 1/বিটা স্কোয়ার আমার পাচ্ছি। তাহলে এখানে 1/বিটা স্কোয়ার পাচ্ছি, এখানে বিটা আছে, তো এখানে আলটিমেটলি তাহলে কি থাকবে, এই বিটা দিয়ে আমরা যদি এই স্কোয়ারটা কাটি তাহলে সিম্পলি আমরা 1/বিটা পাচ্ছি। তাহলে আমরা ড্রেন কারেন্ট কি হচ্ছে, ফ্যাক্টর কতটা স্কেল ডাউন হচ্ছে, 1/বিটাতে স্কেল ডাউন হচ্ছে। ঠিক আছে, ড্রেন কারেন্ট 1/বিটাতে স্কেল ডাউন হচ্ছে। এবার ট্রানজিট টাইম টাইম বা ট্রানজিট ডিলে কি হতে পারে, ডিলে ডিলে বার করার, ডিলে যদি আমরা টাও ধরে নিই, সেটা বার করার দুটো মেথড হতে পারে। একটা ইকুয়েশন হয় টাও ইকাল টু কিউ/আইডি, বা কিউ কে আমরা বলতে পারি সি/ভি, তো CV/আইডি, সেটা দিয়ে আমরা একটা বার করতে পারি। অথবা আমরা বার করতে পারি টাও ইকাল টু L² বাই MdS। ঠিক আছে, L² বাই MdS, তো যেটাই তুমি বার করো সেটা দিয়ে এখানে এখানে যেমন সিটা কিভাবে কনভার্ট হবে, সি হচ্ছে ক্যাপাসিটেন্স, গেট ক্যাপাসিটেন্স, তো সেটা কিভাবে কনভার্ট হবে, বিটা/আলফা স্কোয়ার, এখানে আইডি হচ্ছে 1/বিটা, আলটিমেটলি আমরা পাবো হচ্ছে, এখানে ভি আবার 1/বিটা, তার আলটিমেটলি পাবো বিটা/আলফা স্কোয়ার। এখানেও সেম, তোমরা যদি ক্যালকুলেশন করো, এল হচ্ছে 1/আলফা দিয়ে হয়, টোটাল স্কোয়ার আছে, তাহলে 1/আলফা স্কোয়ার। এখানে ভিডিএস আছে, ভিডিএস কিভাবে হয়, ভিডিএস হয় হচ্ছে 1/বিটা, তো সিম্পলি আমরা এটা যদি উপরে যায়, আলফা যদি নিচে যায়, তাহলে বিটা/আলফা স্কোয়ার। তো সিম্পলি আমরা দেখছি বিটা/আলফা স্কোয়ারের রেশিও ফ্যাক্টরে আমার স্কেল হচ্ছে কি ট্রানজিস্টর ডিলে বা ট্রানজিট টাইম। তাহলে এবার তাহলে ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সি কি হবে, তো অপারেটিং ফ্রিকোয়েন্সি উই নো দ্যাট, যে অপারেটিং ফ্রিকোয়েন্সি ইজ 1/টাইম ডিলে। তাহলে টাইম ডিলে যদি বিটা/আলফা স্কোয়ারে হয়, তাহলে অপারেটিং ফ্রিকোয়েন্সি কত হবে, আলফা স্কোয়ার/বিটাতে। সিম্পল। এবার এবার আমাদের দেখতে হবে অ্যাকসেপ্টর আয়ন কনসেন্ট্রেশন, মানে আমাদের এই মসফেটের মধ্যে যে অ্যাকসেপ্টর আয়ন গুলো আছে, লাইক অ্যাকসেপ্টর আয়ন এন্ড হোলস হতে পারে, যেরকম মসফেট নিও তার উপর টাইপ ডিপেন্ড করে, যে হোলস হতে পারে বা ইলেকট্রন হতে পারে। তো সেই অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন কি হবে, অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন হয় হচ্ছে 2 এপসাইলন ইন্টু VA প্লাস VB বাই ডি স্কোয়ার। এন্ড ভি আর ভিবি তার কিভাবে স্কেল হচ্ছে, 1/বিটাতে হচ্ছে, তাহলে উপরে পার্টটা 1/বিটাতে হচ্ছে, ডি আমরা জানি কি 1/ডি হচ্ছে আমার এখানে 1/আলফাতে হয়, তাহলে ডি এম যদি 1/আলফাতে হয়, তাহলে সিম্পলি বলতে পারি যে এটা আলফা স্কোয়ার আসছে, তাহলে সিম্পলি এটা হয় আলফা স্কোয়ার বাই বিটা। তাহলে আমার আমার যে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন, যে অ্যাকসেপ্টর আয়ন কনসেন্ট্রেশন যেটা আছে, সেটা আলফা স্কোয়ার বাই বিটা ফ্যাক্টরে স্কেল হচ্ছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট এর মধ্যে হচ্ছে চ্যানেল রেজিস্ট্যান্স। কেন ইম্পর্টেন্ট আসো দেখি, কারণ এখন চ্যানেল রেজিস্ট্যান্স আমরা সবসময় জানি ভোল্টেজ বাই হলো কারেন্ট। তো এইখানে কোন ভোল্টেজ আসবে, এইখানে আমার নিতে হবে ভোল্টেজ, নিতে হবে ড্রেন টু সোর্স ভোল্টেজ, ভিডিএস ভিডিএস বাই হচ্ছে ড্রেন কারেন্ট। তো আমরা ভিডিএস জানি, ভিডিএস কি হবে, ভিডিএস হয় হচ্ছে এল ইন্টু ডি, ক্যাপিটাল ডি। আবার হচ্ছে আইডির আমরা ফর্মুলা আগে দেখেছি। তো এই যে ভিডিএস আমরা জানি, এল ডি গুলি মারো ভিডিএস এ আসো, ভিডিএস কোন ফ্যাক্টরাইজ হয়, ভিডিএস হয় হচ্ছে 1/বিটাতে, আইডিএস কি হয় এটা 1/বিটাতে, তাহলে 1/বিটা কাটা হবে, তাহলে কি হবে, কোনো চেঞ্জই হচ্ছে না। দ্যাট মিনস আমার চ্যানেল রেজিস্ট্যান্স রিমেইন আনচেঞ্জড, মানে আমি যতই স্কেল করি আমার কোনো মসফেটকে, আমার চ্যানেল রেজিস্ট্যান্সে কোনো ডিফারেন্স আসবে না, চ্যানেল রেজিস্ট্যান্স R=R', কোনো চেঞ্জ আসবে না। এবার আবার পাওয়ার ডিস্ট্রিবিউশন কি হবে, পাওয়ার আমরা জানি কি V/IDS। তো মানে এটা ডিসি পাওয়ার V/IDS, ভি হচ্ছে 1/বিটাতে, আইডিএস আমরা দেখেছি, আইডি যেটা দেখেছি, আইডিও দেখেছি আমরা 1/বিটাতে হয়। তাহলে সিম্পলি কি হচ্ছে, সিম্পলি 1/বিটা স্কোয়ারে আসছে। আবার ডাইনামিক পাওয়ারে যদি আসি, ডাইনামিক পাওয়ার হয় সিজি, মানে গেট ক্যাপাসিটেন্স ইন্টু ভিডিএস স্কোয়ার ইন্টু হচ্ছে ফ্রিকোয়েন্সি,
অপারেটিং ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে ডাইনামিক পাওয়ারের ফর্মুলা হয়। তো এইখানেও যদি আমি করি, এটাতে আসছে 1/বিটা বিটা বাই আলফা স্কোয়ার, এখানে আলফা বাই বিটা স্কোয়ার, এখানে আসবে 1/বিটা স্কোয়ার। তো এখানে আলফা বাই বিটা স্কোয়ার আর বিটা বাই আলফা স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে 1/বিটা স্কোয়ার থাকবে। তো সিম্পলি এখানে 1/বিটা স্কোয়ার পাচ্ছি, এখানে 1/বিটা স্কোয়ার পাচ্ছি, তাহলে টোটাল পাওয়ার ডিসিপেশনে কি হচ্ছে, টোটাল পাওয়ার ডিসিপেশনে 1/বিটা স্কোয়ারই হবে। সিম্পল, কোনো বেশি অসুবিধা নেই। এবার একটা কিছু স্পেশাল কেস আলোচনা করব। ধরো মসফেট স্কেলিং আমরা এম করে করলাম, যে মসফেট স্কেলিং এ কি হচ্ছে, আমার ইলেকট্রিক ফিল্ড যেন কনস্ট্যান্ট থাকে। মানে মসফেট স্কেলিং আমি করলাম, বাট স্কেলিং এর পরে আমার ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট থাকবে, মানে ই ইকুয়াল টু ভিডিএস বাই এল হবে, মানে ই ইকুয়াল টু ই ড্যাশ, এটা থাকবে। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমরা জানি ই ইকুয়াল টু ভিডিএস বাই এল। আর ভিডিএস কিভাবে চেঞ্জ হচ্ছে, 1/বিটাতে চেঞ্জ হচ্ছে। এল কিভাবে চেঞ্জ হচ্ছে, 1/আলফাতে চেঞ্জ হচ্ছে। তাহলে আমাদের হিসাব মতো কি চেঞ্জ হওয়া উচিত, আলফা বাই বিটার রেশিওতে আমার ই চেঞ্জ হওয়া উচিত। তাহলে আমি যে চাচ্ছি যে ই ইকুয়াল টু ই ড্যাশ হবে, তাহলে কি হতে হবে, তাহলে এই আলফা বাই বিটা ইকুয়াল টু 1 হওয়া উচিত। তা আলফা বাই বিটা ইকুয়াল টু 1, দ্যাট মিনস আলফা ইকুয়াল টু বিটা। তাহলে আলফা আর বিটা যদি ইকুয়াল হয়, মানে আলফা মাস্ট বি ইকুয়াল টু বিটা, সেই ক্ষেত্রেই আমার ই ইকুয়াল টু ই ড্যাশ হবে, দ্যাট সেই ক্ষেত্রেই আমার ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই আমি ধরে নিলাম যে আলফা প্লাস আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু এস হয়, তাহলে এইটাকেই বলছি আমরা স্কেলিং ফ্যাক্টর। ঠিক আছে, এটাকে বলছি আমার স্কেলিং ফ্যাক্টর। এবার ধরলাম যে আমার ভোল্টেজকে কনস্ট্যান্ট রাখতে হবে, তো আমি এমন করে সার্কিট ডিজাইন করবো, এমন করে স্কেলিং করব যে আমার ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে। তো সেটা কি হতে পারে, তো আমরা জানি ভোল্টেজ কি রেশিওতে কনভার্ট হয়, 1/বিটাতে। তাহলে বিটাকে, তাহলে এটা যদি ভি ইকুয়াল টু ভি ড্যাশ হইতে গেলে কি হইতে হবে, বিটাকে আমার 1 হইতে হবে, তো বিটাকে যদি 1 হয়, তাহলে আলফা কি হবে, আলফা কিছু নিশ্চয় একটা ভ্যালু থাকবে। তো সেই আলফার ভ্যালু আমি ধরে নিচ্ছি এস, সেই আলফার ভ্যালুটাই হবে স্কেলিং ফ্যাক্টর, আর বিটা ইকুয়াল টু 1 হবে। তো এটা একটা কনসেপ্ট ছিল, কিছু স্পেশাল কেস ছিল। Now let's discuss law for scaling, which is motivated engineers to design for scaling. The more যেটাকে বলছে Moore's law বলে যে নাম্বার অফ ট্রানজিস্টরস অন আ চিপ ডাবলস অ্যাপ্রক্সিমেটলি এভরি 18 to 24 মান্থ। মানে প্রায় 2 বছরের মাথায় ট্রানজিস্টরের চিপের যতগুলো, একটা চিপে যতগুলো ট্রানজিস্টর আছে সেটা ডাবল হয়ে যায়। এটাই বলছে। তো এর জন্য কি হচ্ছে, ডিভাইসের সাইজ শ্রিঙ্ক করছে, স্পিড ইনক্রিজ হচ্ছে, পাওয়ার পার ফাংশন ডিক্রিজ হচ্ছে, কস্ট কস্ট পার ট্রানজিস্টর ডিক্রিজ হচ্ছে। যদি ট্রানজিস্টর বেড়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে, একটা ট্রানজিস্টরের কস্ট কমে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা ছিল মোর্স ল, সিম্পল একটা ল, মনে রাখবে জাস্ট। এখন আমরা যাচ্ছি আসল জিনিসে। এই যে সিমস স্কেলিং আমরা করলাম, স্কেলিং করে কি লাভ, স্কেলিং তো করলাম, কি লাভ হলো। স্কেলিং করার জন্য যদি ধরো হচ্ছে কোনো মসফেট কে আমরা 30% স্কেল করি, 30% স্কেল ডাউন করি, তাহলে কি হবে, তার যে গেট ডিলে সেটা 30% রিডিউস হবে। তার যে ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সিটা 43/43 ইনক্রিজ হবে। মানে গেট ডিলে যদি ডিক্রিজ হয়, তাহলে কি হবে, ম্যাক্সিমাম ক্লক ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হবে, সেটা বাই 43% ইনক্রিজ হবে। ডিভাইস ডেন্সিটি ডাবল হয়ে যাবে। পজিটিভ পজিটিভ সরি প্যারাসাইটিক ক্যাপাসিটেন্স যেটা আছে সেটা 30% রিডাকশন হবে। এনার্জি পার ট্রানজিস্টার 65% ইনক্রিজ হবে। পাওয়ার পার ট্রানজিস্টার 50% রিডিউস হবে। ঠিক আছে, এনার্জি বা ট্রানজিস্টার 65% রিডিউস হবে। তো আমার এতগুলো বেনিফিট আছে, মানে সবকিছু রিডিউস হবে, এতগুলো বেনিফিট আছে। তো এই বেনিফিটকে আমি খুবই কোনো রকম কস্ট ছাড়া পেয়ে যাবো, নিশ্চয়ই কোনো লিমিটেশন আছে আমার স্কেলিং এর। তো স্কেলিং এর লিমিটেশন বলতে আমার সর্বপ্রথম হয় হচ্ছে শর্ট ট্রানজিস্টার চ্যানেল এফেক্ট। এখন আমি যদি কোনো ট্রানজিস্টারকে, মানে কোনো মানে মসফেটকে বা ট্রানজিস্টারকে আমরা যদি স্কেল করি, তাহলে কি হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। তাহলে এই যে চ্যানেল লেন্থ আছে এল, তাহলে এলটাও কি স্মল হচ্ছে। তো এটা যদি স্মল হয়, তাহলে কি হবে, আমার গেট আর সোর্স আর ড্রেন কি হবে, খুবই কাছাকাছি এসে যাবে। খুবই কাছাকাছি এসে যাওয়ার পরে ইলেকট্রন কি হবে, টানেল হয়ে যাবে, টানেল হয়ে সোর্স আর ড্রেন কি হবে, একেবারে সাথে কানেক্ট হয়ে যাবে। তার জন্য কি হবে, এটাকেই বলি আমরা শর্ট চ্যানেল এফেক্ট। ড্রেইন এফেক্ট সোর্স ব্যারিয়ার ডিউ টু শর্ট চ্যানেল, সেটাকে বলছে শর্ট চ্যানেল এফেক্ট। তার জন্য কি হবে, কারেন্ট লিকেজ বাড়বে, গেট লিকেজ হবে, গেটের খুব অক্সাইডটা খুব থিন হয়ে যাবে, সবকিছু স্মল হচ্ছে। টানেলিং কারেন্ট লিকেজ হবে। আমার হচ্ছে ভেলোসিটি স্যাচুরেশন, হাই ইলেকট্রিক ফিল্ড লিমিট দ্য কেরিয়ার ভেলোসিটি। হাই ইলেকট্রিক ফিল্ড হলে কেরিয়ারে যে ভেলোসিটি সেটা লিমিটেড হয়ে যাবে। এবং হাই ইলেকট্রিক ফিল্ডের কারণে কেরিয়ার কি করে, গেট অক্সাইডকে ড্যামেজ করা শুরু করে দেবে।
ঠিক আছে? ডোপিং ডোপিং ফ্লাকচুয়েশন তৈরি হবে ন্যানো স্কেলে। আমি ডোপিং ঠিকঠাক করতে পারবো না ন্যানো স্কেলে। টানেলিং এন্ড কনফাইনমেন্ট বিকাম সিগনিফিকেন্ট। যেহেতু আমরা একটা ন্যানো স্কেলে ঢুকে যাচ্ছি, তো তার জন্য কি হবে, ন্যানো স্কেলে এন্টার করার সাথে সাথেই কোয়ান্টাম এফেক্ট এসে যাবে। তো এখানে ক্লাসিক্যাল স্কেলিং যে মেকানিজম সেগুলো কি থাকবে না। তো এর জন্য কি হচ্ছে, এই যে আমরা একটা ট্রানজিস্টরকে স্কেল করে মানে স্কেল ডাউন করে কি তৈরি করছি, একটা আহ, নতুন টাইপের ডিভাইস তৈরি করছি, যেটাতে ক্যারেক্টারিস্টিক নর্মাল ক্লাসিক্যাল ট্রানজিস্টরের মতো থাকছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই ডিভাইসকে আমরা বলছি হলো ন্যানো স্কেল মসফেট ডিভাইসেস। সেখানে আমরা এই ন্যানো স্কেল মসফেট ডিভাইসেস আমরা কি চেষ্টা করি, আমরা চেষ্টা করি যে এই যে লিমিটেশন যেগুলো আমাদের আছে সেগুলোকে কিছুটা কন্ট্রোল করার চেষ্টা করি। তো ন্যানোস্কেল মসফেট জেনারেলি কি হয়, ন্যানোস্কেল মসফেট হয় হচ্ছে 90 to 32 এনএম এর মধ্যে আমার হচ্ছে এই ডিভাইসগুলো থাকে, যার মধ্যে শ্যালো ট্রান্সপ্ল্যান্ট থাকে। এখানে হচ্ছে রেট্রোগেট ওয়েল উইথ হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজ অ্যাডজাস্টিং ড্রপিং প্রোফাইল হয়। এখানে এইচএফও বেস্ট হাইকে ডাইইলেকট্রিক ইউজ হয়। নর্মাল অক্সাইডের বদলে এখানে হাইকে ডাইইলেকট্রিক ইউজ হয় নর্মাল গেট অক্সাইডের বদলে। গেট ম্যাটেরিয়াল এখানে মেটাল গেট থাকে। শ্যালো এন্ড হাই ডোপিং হওয়ার ফলে কি হচ্ছে, আমার যে সোর্স এন্ড ড্রেন সেটা কি এক্সটেন্ডেড হয়। ঠিক আছে? অ্যান্ড আমার রিডিউস শর্ট চ্যানেল এফেক্ট। তো হলো ইমপ্ল্যান্ট করা হয়, মানে ন্যানোস্কেল মসফেট যদি আমরা দেখি, সেখানে এই যে এরকম একটা হলো ইমপ্ল্যান্ট করা হয়। হলো ইমপ্ল্যান্টের ফলে আমার ড্রেন আর সোর্সের মধ্যে কন্ট্যাক্ট কিছু আইসোলেটেড থাকে। তার জন্য আমার এই শর্ট চ্যানেল এফেক্টটা আমরা দূর করতে পারবো। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে সোর্স আর ড্রেনটাকে আমাকে এক্সটেন্ড করা হচ্ছে, এপি টাইপ এন টাইপ। তো সোর্স আর ড্রেনটাকেও কি এক্সটেন্ড করা হয়। ঠিক আছে, এক্সটেন্ডেড করা হয়, সেটা আমি একটু আগে বললাম এক্সটেন্ডেড হয়। আর উপরে মেটাল, অবশ্যই মেটাল গেটটা মেটাল গেট হয়। ঠিক আছে? এবার হচ্ছে সোর্স অ্যান্ড ড্রেন কন্ট্যাক্ট রিজন হাই ডোপিং করা হয়। এবং এই যে সোর্স আর ড্রেনের যে কন্ট্যাক্ট রিজন আছে সেখানে হাই ডোপিং করা হয়, ডোপিং কনসেন্ট্রেশন খুবই হাই থাকে। সেলফ অ্যালাইন্ড সিলিসাইড টু রিডিউস প্যারাসিটিক রেজিস্ট্যান্স। এখন এখানে কি হয়, সিলিসাইড কন্ট্যাক্ট ইউজ করা হয়। এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে পুরো এই যে গেট আর সোর্স আর গেটকে যদি এক্সটেন্ড করি তাহলে কি হবে, ম্যাটেরিয়াল বাড়ছে। অ্যান্ড সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল বাড়ে কি হয়, রেজিস্ট্যান্সও বাড়বে। তো যাতে রেজিস্ট্যান্স অনেকটা বেশি না বেড়ে যায় তার জন্য কি হয়, এখানে কিছু সিলিসাইড কন্ট্যাক্ট অ্যাড করা হয় প্রত্যেকটা এক্সটেন্ডেড পার্টে। তাহলে কি হবে, তাহলে এই যে কন্ট্যাক্ট গুলো আছে, কন্ট্যাক্ট কি করবে, আমার প্যারাসিটিক যে রেজিস্ট্যান্স আমার এক্সট্রা বাড়ার কথা সেটাকে রিডিউস করবে। ঠিক আছে? চ্যানেল স্টপ ইমপ্ল্যান্ট করা হয়। লিনিয়ার ফিল্ম ফর রিডিউসিং স্ট্রেন, বেটার মোবিলিটি তৈরি করা হয়। ডিপ এন ওয়েল থাকে টু আইসোলেট দ্য এন্টার ব্লক। এই পুরো এন্টার ব্লকটাকে আইসোলেট করার জন্য এখানে ডিপ এন ওয়েল তৈরি করা হয়। ঠিক আছে? এটা হচ্ছে একটা স্ট্রাকচার অফ আ ন্যানো স্কেল মসফেট। তো এই ন্যানো স্কেল মসফেটের কি কি জেনারেলি অসুবিধা হওয়া উচিত ছিল, না একটা ন্যানো স্কেলের আনার জন্য কি কি অসুবিধা হইতো, একটা মেইন শর্ট চ্যানেল এফেক্ট হওয়া উচিত ছিল। তো শর্ট চ্যানেল এফেক্টটা কি হয়, শর্ট চ্যানেল এফেক্টে এটা একটা ডিপলি এখানে শর্ট চ্যানেল এফেক্ট সম্পর্কে বলা আছে। শর্ট চ্যানেল এফেক্ট জেনারেলি চারটা কজ তৈরি করে। যেমন হচ্ছে ড্রেইন ইনডিউসড ব্যারিয়ার লোয়ারিং, দ্যাট মিনস হচ্ছে ডিআইবিএল। দিস ইজ ড্রেইন ভোল্টেজ যেটা আছে সেটা কি রিডিউস হবে, রিডিউসেস দ্য পোটেনশিয়াল ব্যারিয়ার অফ সোর্স। মানে ড্রেইন ভোল্টেজ কি করে, ভোল্টেজের কারণে আমার সোর্সের যে ব্যারিয়ার পোটেনশিয়াল সেটাও রিডিউস হয়ে যাবে। তার জন্য কি হবে, কারেন্ট ইনক্রিজ আনডিজারেবলি। তাহলে কারেন্ট যে আমি যেটা গেট কন্ট্রোল করার কথা সেটা আমার ড্রেন দিয়ে কন্ট্রোল হয়ে যাচ্ছে, কারণ কারেন্ট নিজের মতো ইনক্রিজ ডিক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার থ্রেশহোল্ড ভোল্টেজ রোল অফ। তো ভিটি ডিক্রিজেস অ্যাজ চ্যানেল লেন্থ ডিক্রিজেস। তো চ্যানেল লেন্থ যত ডিক্রিজ করবে থ্রেশহোল্ড ভোল্টেজ তত ডিক্রিজ করবে। তার থ্রেশহোল্ড ভোল্টেজ খুবই ডিক্রিজ করে গেলে তার মানে কি হবে, তার কোনো মানে থাকবে না আলটিমেটলি। সাব থ্রেশহোল্ড লিকেজ। এবার কেরিয়ার টানেল ইভেন হোয়েন গেট ভোল্টেজ ইজ বিলো থ্রেশহোল্ড। মানে গেট ভোল্টেজ যদি থ্রেশহোল্ডের থেকে নিচেও থাকে তাও কি হচ্ছে, কেরিয়ার কি টানেল হয়ে যাচ্ছে। দ্যাট মিনস কোয়ান্টাম টানেলিং এর একটা কনসেপ্ট হয়। দ্যাট মিনস খুবই থিন যদি কোনো লেয়ার হয় সেখান থেকে একটা ইলেকট্রন, মানে কোয়ান্টাম লেভেলে যদি কোনো লেয়ার হয় সেখান থেকে একটা ইলেকট্রন ইজিলি পাস করে দিতে পারে, সেটাকে বলছি আমরা কোয়ান্টাম টানেলিং। তো সেরকম কোয়ান্টাম টানেলিং হয়, ইলেকট্রন পাস করে যাবে মানে কারেন্ট লিকেজ হয়ে যাবে। তো হট কেরিয়ার এফেক্ট হাই ইলেকট্রিক ফিল্ড আর এক্সেলারেটেড কেরিয়ার। মানে হাই ইলেকট্রিক ফিল্ড কি করবে, একটা ইলেকট্রনকে খুব এক্সেলারেট করে দিবে, এবং সেটা কি যদি গেটের মধ্যে বারবার কোলাইড করে তাহলে কি হবে, গেটটাকে ড্যামেজ করে দিতে পারে। তো এইভাবে গেট অক্সাইড কিন্তু ড্যামেজ হয়ে যায়। তো এটাই হচ্ছে এটাকেই বলছি আমরা শর্ট চ্যানেল এফেক্ট। এবার এই শর্ট চ্যানেল এফেক্টের সাথে আর কি হতে পারে, কোয়ান্টাম মেকানিক্যাল এফেক্ট আসতে পারে, যে কোয়ান্টাম টানেলিং হচ্ছে, যেটা আগেও বললাম কোয়ান্টাম টানেলিং হতে পারে, কোয়ান্টাম কনফাইনমেন্ট হতে পারে। ঠিক আছে? এই দুটো কনসেপ্ট হতে পারে। তাই আমরা এই ন্যানোস্কেল মসফেটে এমন কি করি যাতে এইগুলোকে আমরা আটকাতে পারি। তো এইগুলোকে আটকানোর জন্য আমরা ন্যানোস্কেল মসফেটে
সবার প্রথমে আমরা হাইকে ডাইইলেকট্রিক ইউজ করি নর্মাল অক্সাইডের বদলে, মানে SiO2 নর্মাল অক্সাইডের বদলে আমরা হাইকে ডাইইলেকট্রিক ইউজ করি, যাতে কি হয় আলট্রা থিন বডি হয়, ডাবল ডাবল গেট হচ্ছে, আর ফিনফেট টেকনোলজি ইউজ হচ্ছে। মানে হাইকে ডাইইলেকট্রিক ইউজ করে আমরা কি লিকেজকে কমাতে পারছি, লিকেজটাকে আমরা কমিয়ে দিচ্ছি, যে পাওয়ার লিকেজ যেটা হওয়া হচ্ছিল সেটা আমার কমছে। এবার আমাদের এই ভিডিএস ভিডিএস অ্যান্ড মাল্টি থ্রেশহোল্ড ডিভাইসেস ইউজ করছি, যাতে আমার পাওয়ার ডিস্ট্রিবিউশন কমে। আমরা স্ট্রেইনড সিলিকন ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং করছি, যাতে আমার মোবিলিটি রিডিউস হয়। মানে আমার এই যে ইলেকট্রন যেটা খুব হাই ফিল্ডের মধ্যে কি হয় এক্সেলারেট হয়ে যাচ্ছিল এবং গেট অক্সাইডকে ড্যামেজ করছিল, তো আমরা কি ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং করে স্ট্রেইনড সিলিকন ইউজ করে আমরা সেই ইলেকট্রন মোবিলিটিকে একটা কন্ট্রোল করতে পারবো। এই যে কিছু ইমপ্রুভমেন্ট ন্যানোস্কেল মসফেটে করা হচ্ছে, তার জন্য আমরা কিছু নতুন নতুন মসফেট আমাদের কাছে আবিষ্কার হচ্ছে বা মসফেট আমাদের আবিষ্কার হয়েছে। লাইক আমরা সর্বপ্রথম ফিনফেট, এখানে কি থাকে 3D ফিন শেপ চ্যানেল থাকে, চ্যানেলের মধ্যে কিছু ফিন থাকে, যে যার জন্য কি আমরা গেট দিয়ে খুব ভালো মতো কন্ট্রোল করতে পারি আমার মসফেটকে। আমার ডাবল গেট মসফেট হয়, যেখানে দুটো গেট থাকে দুই সাইডে। আমার SOI দ্যাট ইজ সিলিকন অন ইনসুলেশন তৈরি হয়, তার জন্য আমার কি প্যারাসিটিক ক্যাপাসিটেন্স বাড়ে, প্যারাসিটিক ক্যাপাসিটেন্স কমে। তারপর গেট অল অ্যারাউন্ড মসফেট, সেই ক্ষেত্রে কি গেট গেট পুরো চ্যানেলকেই কমপ্লিটলি সারাউন্ড করে, তার জন্য কি আইডিয়াল ইলেকট্রোস্ট্যাটিক কন্ট্রোল হয়। তা আমাদের কাছে মেইনলি ইম্পর্টেন্ট যেটা কনসেপ্ট সেটা হলো ফিনফেট। আমরা এই ফিনফেটটা নিয়েই নেক্সট আলোচনা করব। তো হোয়াট ইজ ফিনফেট? ফিনফেট বলতে এই সিম্পলি তোমার এখানে স্ট্রাকচার আছে। নর্মাল মসফেটে কি হয়, নর্মাল মসফেটে এই হচ্ছে আমার, এইখানে হলো আমার পি হাই পি ম্যাটেরিয়াল, এখানে আমার অক্সাইড ম্যাটেরিয়াল থাকে, তার মধ্যে সোর্স আর গেট থাকে, সোর্স আর ড্রেন থাকে, আর এখানে আমার গেটের একটা উপরে লেয়ার মেটাল লেয়ার থাকে। এটা নর্মাল নর্মাল ট্রেডিশনাল প্লেনার মসফেট। বাট ইন কেস অফ ফিনফেট, এখানে কি থাকে, এই যে চ্যানেল যেটা আমার আছে, এই মাঝখানে যে চ্যানেল, সেই চ্যানেলটা এক্সটেন্ডেড হয়, এখানে একটা ফিনের আকারে থাকে, মাছের যেমন ফিন হয় সেরকম একটা ফিন তৈরি। চ্যানেল ইজ ভার্টিক্যাল ফিন অফ সিলিকন। চ্যানেলের মধ্যে একটা চ্যানেল না ফিন শেপ হয়, সেটা ভার্টিক্যাল ফিন শেপ সিলিকনের ফিন শেপ হয়। এবং এই গেটটা কি থাকে, গেটটা অল থ্রি সাইডস অফ দ্য ফিন কভার করে থাকে, মানে কি রাইট লেফট অ্যান্ড টপ, সব সাইডে গেটটাকে এই ফিনটাকে কভার করে থাকে। অ্যান্ড এই সোর্স আর ড্রেন যেটা আছে, সেই সোর্স অ্যান্ড ড্রেনের মাঝখানেই আমার হচ্ছে এই ফিনটা থাকে। এই গেট সোর্স আর ড্রেনটাকে কন্ট্যাক্ট থাকে এখানে। তো এই যে ফিন যে এই ফিনের যে হাইট আর ফিনের যে থিকনেস, এটাই আমার এই মসফেটের মধ্যে কারেন্ট ফ্লোটাকে ডিটারমাইন করবে। এটাকেই বলছি আমরা ফিনফেট। তো এই যে স্ট্রাকচারাল পয়েন্ট, এই পয়েন্টগুলো মনে রাখবে, ঠিক আছে? আর এই স্ট্রাকচারটা মনে রাখবে। তাহলে এই ফিনফেটে আমরা কি দেখতে পাচ্ছি, এই ফিনফেটে হয়, তার জন্য কি হচ্ছে, এরিয়া অফ পারফরমেন্স বাড়ছে, লোয়ার লিকেজ পাওয়ার বাড়ছে, লো ভোল্টেজ অপারেশন আমরা করতে পারছি, লোয়ার রিটেনশন ভোল্টেজ হচ্ছে ফর হচ্ছে এস র্যাম, ঠিক আছে? বেটার কারেন্ট কন্ট্রোল পাচ্ছি আমরা, বেটার গেট কন্ট্রোল পাচ্ছি, ঠিক আছে? এই সময় সুবিধা কিন্তু আমরা পাচ্ছি। এবার এই ফিনফেটে কিছু ক্লাসিফিকেশন হয়, এই গেটের উপর ডিপেন্ড করে আমার হয় দুটো রকম ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে ডাবল গেট, একটা হচ্ছে ট্রাই গেট। ডাবল গেট মানে ফিনের দুই সাইডে গেট থাকবে এবং উপরে অক্সাইড থাকবে, সেটাকে বলছে ডাবল গেট। এবার ট্রাই গেট মানে তিন সাইডেই আমার গেটই থাকবে, মানে গেট ওয়ান, গেট টু অ্যান্ড টপ গেট, এটাকে ট্রাই গেট ফিনফেট বলছি। এখন আবার এখন আবার গেটের লেন্থের উপর ডিপেন্ড করে বা গেটের টাইপের উপর ডিপেন্ড করে আবার হচ্ছে দুই রকম হয়, একটা শর্ট গেট, একটা আইসোলেটেড গেট। শর্ট গেটে কি হয়, সিটি ফিনফেট হয়, ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইডে আমার থাকে, অ্যান্ড থ্রেশহোল্ড ভোল্টেজ ক্যান নট বি অত সহজে রেগুলেট করা যায় না, এর লেস এরিয়া অকুপাইড, যদি এক সাইডের গেট থাকে না, তার জন্য লেস এরিয়া অকুপাইড হচ্ছে, মানে ফ্রন্ট আর ব্যাক এই দুই সাইডে গেট থাকে, উপরে কোনো টপে কোনো গেট থাকে না, ঠিক আছে? এবার আইসোলেটেড ফিনফেট, দ্যাট মিনস এটা হলো 3T ফিনফেট, এখানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক গেটস আর আইসোলেটেড, ঠিক আছে? ফ্রন্ট অ্যান্ড ব্যাক গেটস আর আইসোলেটেড, ঠিক আছে? থ্রেশহোল্ড ভোল্টেজ VT ক্যান বি কন্ট্রোলড এক্সটার্নালি, মোর এরিয়া অকুপাইড। এখন এখানে কি টপেও আমার গেটটা থাকছে, চারিদিকে কভার করে থাকছে, তো এখানে এর জন্য মোর এরিয়া অকুপাইড হচ্ছে। এবার আবার টপ ভিউয়ের বেসিসে আবার গেটকে দুই ভাগ করা যায়। একটা হইতে পারে যে আমার, যে ধর একটা আমার জানি কি একটা ফিনফেটের মধ্যে একটা ফিন হইতে পারে, দুটো ফিন হইতে পারে, এমনকি মাল্টিপল ফিন হইতে পারে। এখন মাল্টিপল ফিনের জন্য কতগুলা গেট হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা ফিনকে আবার ভাগ করতে পারি। যেমন যদি মাল্টিপল ফিনের জন্য একটাই সিঙ্গেল গেট থাকে, তখন সেটাকে বলছি আমরা সিঙ্গেল গেট স্ট্রিপ ফিনফেট। আবার এরকম হতে পারে প্রত্যেকটা ফিনের জন্য আলাদা সেপারেট গেট থাকছে, তো সেটাকে বলছি সেপারেট গেট ফিনফেট, ঠিক আছে? এটা থাকছে। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল কি,
ওয়ার্কিং মসফেট আর ফিনফেট এর ওয়ার্কিং প্রিন্সিপাল সেম, কোনো পার্থক্য নাই। মানে আমার যদি গেটের মধ্যে যদি কোনো ভোল্টেজ না থাকে তাহলে কোনো রকম কন্ডাকশন হবে না, চ্যানেল অফ থাকবে তাহলে কোনো রকম কন্ডাকশন হবে না। এবার যদি গেটের মধ্যে আমরা আস্তে আস্তে ভোল্টেজ ইনক্রিজ করি তাহলে কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউস হবে, কেরিয়ার বোস দুই সাইডে আমার কেরিয়ার ইন্ডিউস হবে, এবং টপ অফ দ্য ফিনফেটের মধ্যেও ইন্ডিউস হবে, এবং একটা ইনভার্সন লেয়ার ক্রিয়েট হবে। এবার আস্তে আস্তে যদি এই ভোল্টেজটা যদি আমার থ্রেশহোল্ড ভোল্টেজকে পার করে যায়, মানে ভিজি গ্রেটার দেন ইকুয়াল টু ভিটি হয়, সেই ক্ষেত্রে একটা স্ট্রং ইনভার্সন লেয়ার তৈরি হবে অ্যান্ড কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। ঠিক আছে, সোর্স টু ড্রেন কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে ফিনের মাধ্যমে। তো এটা বেটার বেটার ইলেকট্রোস্ট্যাটিক কন্ট্রোল করবে, লোয়ার লিকেজ কারেন্ট করবে, এন্ড হচ্ছে সার্ভার সুইচিং করছে। ঠিক আছে, এবার এই ফিনফেটটা আমরা কিভাবে তৈরি করবো? ফিনফেট তৈরি করার কিছু প্রসেস হয়, ফ্যাব্রিকেশন প্রসেস, সেটা আমরা হালকা একটু দেখতে পারি। সর্বপ্রথমে সাবস্ট্রেট তৈরি করতে হয় একটা সুন্দর আমরা হাইলি হাই লাইটলি লাইটলি ডোপড পি টাইপ, একটা লাইটলি ডোপড আমরা পি টাইপ সাবস্ট্রেট নিব। তবে সেটাকে আমরা ফিন ইচ করে নেবো, একটা ফিন এরকম করে ফিন কেটে নেব। ঠিক আছে, তারপর সেই ফিন কেটটাকে আমরা উপরে মেটাল অক্সাইডের অক্সাইডের লেয়ার করব। তারপর অক্সাইডটাকে আমরা শার্পনেস করে নেব। তারপর সেই অক্সাইডটাকে আমরা আবার কাট করে নেব যেটুকু আমাদের নেসেসারি ফিন বার করে। সেই তার উপরে আমরা গেট অক্সাইডের লেয়ার দিব ফর আইসোলেশন, এন্ড তার উপরে আমরা গেটের একটা লেয়ার দিয়ে দিব। তাহলে এই আলটিমেটলি আমরা এখানেই ফিনফেট কিন্তু তৈরি হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রেন তৈরি হবে, এখানে সোর্স ড্রেন তৈরি হবে, এখানে দুটো ফিন আছে, তার উপরে আমার গেট, এখানে অল অ্যারাউন্ড গেট আছে, মানে ফিনের তিন পাশে আমার গেটটা আছে। তো সিম্পলি এটা ফিনফেট এইভাবে তৈরি হবে। এবার ফিনফেটের ক্যারেক্টারিস্টিক কেমন, না একদম মসফেটের মতোই হবে, কোনো রকম চেঞ্জেস এখানেও নাই। মসফেটের মতো যেমন করে যদি আমার ভিজিএস যত বেশি হবে তত বেশি আমি এখানে কারেন্টের পাবো, একটা নির্দিষ্ট ড্রেন ভোল্টেজে মানে ভিডিএস এর পর আমার এই ভিজিএসটা কি, মানে কারেন্ট কন্ট্রোলটা কি একদম স্টপ হয়ে যাবে, অত কারেন্ট আর বাড়বে না। সেম ওইটাই আর কি। এখন ফিনফেটের অ্যাডভান্টেজ আমরা আগেও আলোচনা করছি জিনিসটা, যে পাওয়ার কনজাম্পশন কম হবে, কম লো ভোল্টেজও কাজ করতে পারে, স্পিড বেশি হবে, লিকেজ কম হবে, আর কম্প্যাক্ট সাইজ হবে, বাস। বাট কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এর ফ্যাব্রিকেশনটা খুবই কমপ্লেক্স, 7 স্টেজ ফ্যাব্রিকেশন, যেটা খুবই কমপ্লেক্স হয়। তো এই ফ্যাব্রিকেশন কমপ্লেক্স হওয়ার জন্য তার কষ্ট বেশি হয়। তো এটা একটা সমস্যাই। আর ফিনের যে হাইট ডেপথ, এটা রেগুলেট করা, কারণ এই যেহেতু ফিনের হাইট ডেপথের উপর ডিপেন্ড করে আমার কারেন্ট ডিপেন্ড করে, তো ফিনের হাইট এটাকে রেগুলেট করাটা খুবই মুশকিল হয়ে দাঁড়ায়। ঠিক আছে, এখন এরপরে আমাদের যে একটা ডিভাইস করতে হবে সেটা হলো ভার্টিক্যাল মসফেট। ভার্টিক্যাল মসফেট কি? ভার্টিক্যাল মসফেটের ক্ষেত্রে আমার যে কারেন্ট ফ্লো হচ্ছে সেই কারেন্ট ফ্লোটা হচ্ছে ভার্টিক্যালি ফ্লো হচ্ছে। কোথায়? ফোর্স থেকে ড্রেনের দিকে ভার্টিক্যালি ফ্লো করছে। কি দিয়ে ফ্লো করছে? আমার ভার্টিক্যাল চ্যানেল দিয়ে ফ্লো করছে। ঠিক আছে, এই ভার্টিক্যাল চ্যানেল থাকার জন্য একে বলছি আমরা ভার্টিক্যাল মসফেট। সিম্পলি স্ট্রাকচার কেমন হয়? সোর্স ইজ লোকেটেড অ্যাট টপ, টপে এখানে আমার সোর্স থাকে, বটমে আমার ড্রেন থাকে, আর গেট থাকে হচ্ছে আমার ভার্টিক্যাল চ্যানেলের মধ্যে আমার গেট থাকে। চ্যানেল ইজ ফর্মড ভার্টিক্যালি অ্যালং দ্য সাইড অফ ট্রেঞ্চ অর পিলার। এখানে আমার ভার্টিক্যালি আমার চ্যানেলটা ক্রিয়েট হচ্ছে, এবং গেট সারাউন্ড দ্য ভার্টিক্যাল চ্যানেল সিমিলার টু ফিনফেট, বাট ওরিয়েন্টেড ভার্টিক্যালি। ফিনফেটের মতো, যেমন ফিনফেটে যেমন কি হচ্ছে, ফিনটা হলো আমার চ্যানেল, তার চারদিক দিয়ে আমার গেট থাকছে। এখানেও যেমন হচ্ছে, এখানে আমার এই ভার্টিক্যাল, এটি হলো আমার চ্যানেল, এই ভার্টিক্যাল যেটা আছে এটি আমার চ্যানেল। তো এই চ্যানেলের চারিদিকে গেটটা আমার লেয়ার করছে, বাট ভার্টিক্যালি লেয়ার করছে। এটি হচ্ছে সিম্পলি আমার হচ্ছে ভার্টিক্যাল চ্যানেল। এই স্ট্রাকচারটা তো একটু হালকা দেখে নিবে, সিম্পল। এই অ্যাডভান্টেজ কি হচ্ছে, এখানে ভার্টিক্যালি হওয়ার জন্য কি হচ্ছে, আমার চ্যানেল লেন্থ, এই যে চ্যানেল লেন্থটা খুবই কম হচ্ছে। চ্যানেল লেন্থ আমার মানে পাথটা, কারেন্টের জন্য যে পাথ সেটা খুব শর্টার পাথ হচ্ছে। তাহলে কি, কারেন্টের পাথ যদি শর্টার হয় কারেন্ট তাড়াতাড়ি পৌঁছাবে, অ্যান্ড আমার ফাস্টার সুইচিং হবে, লোয়ার রেজিস্ট্যান্স হবে, শর্টার পাথের জন্য লোয়ার রেজিস্ট্যান্স হবে। এবং এটা যেহেতু একটা আমার ন্যানোস্কেল টেকনোলজিতে বানানো, তো এটা অবশ্যই কম্প্যাক্ট ডিজাইন হবে। হাই কারেন্ট, হাই লার্জ কারেন্ট থ্রু ভার্টিক্যাল কন্ডাকশন দিয়ে হাই কারেন্ট ফ্লো করছে। থার্মাল পারফরমেন্স বেটার হচ্ছে, হিট ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্টলি ডাউনগ্রেড হচ্ছে, কারণ যেহেতু কারেন্ট খুব কম তাড়াতাড়ি পাস হয়ে যাচ্ছে। বাট এই কেসে কি, এই কেসে আমার এরকম ভি শেপে কাট করা, এটা একটা খুবই মুশকিল, বা ভার্টিক্যাল শেপে কাটিং করা সেটা খুবই ডিফিকাল্ট। দ্যাট মিনস এখানেও আমার ফ্যাব্রিকেশন খুবই কঠিন, কস্টলি ম্যানুফ্যাকচারিং আসে, ডি এফিসিয়েন্সি ইন ইন্টিগ্রেশন, মানে এটাকে ইন্টিগ্রেট করতে হলে মাল্টিপাল যদি আমি ভার্টিক্যাল মসফেট একসাথে ইন্টিগ্রেট করতে যাই সেটা খুবই মুশকিল হয়ে দাঁড়াবে। এইসব এখানে আছে। বাট অ্যাপ্লিকেশন কোথায় আছে, যেহেতু এটার কি হচ্ছে, সুইচিংটা খুবই স্পিড হয়, কারেন্টের শর্টার পাথ, সুইচিং বেশি, তার জন্য এটা খুবই, যে হাই স্পিড সুইচিং অ্যাপ্লিকেশন সেখানে এটা খুবই অ্যাপ্লিকেট হয়। ঠিক আছে, এবার নেক্সট আমাদের যে পয়েন্টটা আলোচনা করতে হবে, আমরা দেখলাম যে ন্যানো স্কেলে কিভাবে আমি একটা ডিভাইসকে
বড় একটা নর্মাল ডিভাইসকে স্কেলিং করে ন্যানো স্কেলে আনতে পারি, এবং সেটা ন্যানো স্কেলে আনার জন্য কি কি তার অ্যাডভান্টেজ কি কি আছে, ডিসঅ্যাডভান্টেজ কি কি আছে, এবং কি কি ন্যানো স্কেল ডিভাইস লাইক ফিনফেড, ভার্টিক্যাল মসফেট এইসব আমরা ইউজ করলাম। এখন আমরা ধরো আমরা বিলিয়ন অফ ট্রানজিস্টার একটা চিপের মধ্যে অ্যাড করছি, একটা স্মল চিপের মধ্যে ন্যানো স্কেলের অনেকগুলো ট্রানজিস্টার মিলিয়নের পর মিলিয়ন অ্যাড করছি। তো আমরা কি আনলিমিটেড ভাবে ট্রানজিস্টার অ্যাড করে দিতে পারবো? অবভিয়াসলি না, একটা লিমিটেশন নিশ্চয়ই আছে। তো তো এই সিস্টেম ইন্টিগ্রেশন লিমিট রেফার্স টু দ্য পয়েন্ট বিয়ন্ড হুইচ অ্যাডিং মোর ডিভাইসেস ডাজ নট ইমপ্রুভ দ্য সিস্টেম পারফরমেন্স। মানে আমি ডিভাইসের পর ডিভাইস অ্যাড করেই যাচ্ছি, বাট এমন একটা পয়েন্ট আসবে যার পরে যে আরো ডিভাইস অ্যাড করলে বা আরো ট্রানজিস্টার বা আরো মসফেটস ওখানে অ্যাড করে গেলে কোনো সিস্টেম পারফরমেন্স ইমপ্রুভ হবে না। উল্টা কি হবে, আরো ডাউনগ্রেড হবে ফিজিক্যালি, ইলেকট্রিক্যালি, থার্মালি, কমিউনিকেশনলি। সেই সিস্টেমটা আরো মুশকিল হয়ে যাবে, আরো কমপ্লেক্স হয়ে যাবে, আরো সমস্যা আসতে পারে। তো কি কি সমস্যা আসতে পারে? সর্বপ্রথম হচ্ছে পাওয়ার অ্যান্ড হিট কনজাম্পশন আসতে পারে। যদি আমরা মাল্টিপল ডিভাইস অ্যাড করে যাচ্ছি তাহলে কি হবে, চিপের ডেন্সিটি বেড়ে যাবে। ডেন্সিটি বেড়ে গেলে কি হবে, চিপের সুইচিং এরিয়া বেড়ে যাবে। প্রচুর পরিমাণ পাওয়ার ওর কনজাম্পশন হবে, ডিভাইস বেড়ে যাচ্ছে, পাওয়ার কনজাম্পশন বেড়ে যাচ্ছে। পাওয়ার কনজাম্পশন বেড়ে গেলে সেখানে তত বেশি থার্মাল অ্যাক্টিভিটি বাড়বে। থার্মাল অ্যাক্টিভিটি বাড়লে সেখানে হিট 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 ডিস্ট্রিবিউশন বাড়বে। হিট ডিস্ট্রিবিউশন বাড়লে আলটিমেটলি ওই হিটের জন্য ডিভাইস ফেলিয়ার হয়ে যেতে পারে। তো এই একটা হিটের প্রবলেম, হিট পাওয়ার কনজাম্পশন এন্ড হিট ডিস্ট্রিবিউশন প্রবলেম আসতে পারে। আরেকটা প্রবলেম আসতে পারে, ইন্টারকানেকশন প্রবলেম আসতে পারে। যে এতগুলো ট্রানজিস্টার বা এতগুলো আমি আমার ডিভাইসেস আমি কানেক্ট করছি, কি দিয়ে কানেক্ট করবো? অবভিয়াসলি ওয়্যার বা ইন্টার কানেকশন দিয়ে আমি কানেক্ট করবো। সেই ইন্টার কানেকশনের জন্য কি হতে পারে, আমার সার্কিটে ডিলে আসতে পারে। আমার ইন্টারফারেন্স একটা তার যদি আরেকটা তারের সাথে কোলাইড হয়ে যায় তাহলে কি হতে পারে, ক্রস কানেকশন হয়ে যেতে পারে। তো এটাকেই বলছি আমরা ইন্টার কানেকশন বটলনেক। এবার হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিট হতে পারে। এখন আমার ডিভাইসের পরিমাণ যদি অনেক বেড়ে যায়, অনেকগুলো বিলিয়নস অফ ডিভাইস হয়ে যাচ্ছে, তো সবগুলো ডিভাইসকে কি আমি ইকুয়ালি পাওয়ার পাঠাতে পারবে? কারণ একটা পাথে পাওয়ার যাওয়ার পরে কি হয়, আমরা দেখেছি যে নর্মাল আইআর সার্কিট আমরা কি দেখেছি, পাওয়ার ড্রপ করে। তো ভোল্টেজ ড্রপ করে, তো ভোল্টেজ ড্রপ করবে না, পাওয়ার ড্রপ করবে। তো পাওয়ার ড্রপ এর জন্য কি পাওয়ারের ইনস্টেবিলিটি আসবে, তো সবগুলো ডিভাইস সেম পরিমাণ পাওয়ার পাবে না। তার জন্য কি হয়, একটা পাওয়ার ডিস্ট্রিবিউশনের লিমিটেড হয়ে যাচ্ছে, চেঞ্জ হবে। এক একটা ডিভাইস এক এক রকম পাওয়ার পাচ্ছে, এক এক রকম কাজ করছে, সিঙ্ক্রোনাইজেশন থাকবে না একে অপরের সাথে। তো সেটা হচ্ছে পাওয়ার রিলেটেড প্রবলেম হতে পারে। এরপর একটা ডিজাইন রিলেটেড প্রবলেম হতে পারে, যে আমরা বিলিয়ন ট্রানজিস্টার একটা কিভাবে সার্কিট ডিজাইন করবো? একটা মানুষের পক্ষে কি বিলিয়ন অফ ট্রানজিস্টার মিলিয়ে একটা সার্কিট ডায়াগ্রাম তৈরি করা বা ডিজাইন করা কি পসিবল? একদমই পসিবল না। ডিজাইন কমপ্লেক্সিটি গ্রোস ফাস্টার দ্যান দ্য ট্রানজিস্টার ডেন্সিটি। তো এই আর থ্রি ডি আইসি তৈরি করতে গেলে তো আরো বেশি সমস্যা। তো এইটা খুবই একটা সমস্যা, যে এতগুলো ট্রানজিস্টারকে আমরা একসাথে এত ডিজাইন করতে পারবো না। আবার তার রিলায়েবিলিটি বা কোয়ান্টাম লিমিট এসে যায়। যদি আমরা ন্যানো স্কেলে ডিজাইন করার চেষ্টা করি তাহলে কি হবে, তার মধ্যে কোয়ান্টাম টানেলিং হতে পারে, কোয়ান্টাম টানেলিং হয়, আমার কি ইলেকট্রন লিকেজ হতে পারে, কারেন্ট লিকেজ হতে পারে, তার জন্য ইন্টারফারেন্স ক্রিয়েট হতে পারে। ঠিক আছে, বিভিন্ন ইলেকট্রো মাইগ্রেশন, রেডিয়েশন এফেক্টের জন্য আমার সার্কিট ফেলিয়ার হতে পারে, বা নয়েজ সিস্টেমে নয়েজ জেনারেট হতে পারে। এইসব সমস্যা হয়। তো বাট এই সমস্যা তো জীবনে থাকবেই। সমস্যাগুলোকে আমরা কিভাবে ফেস করব, সমস্যাটা কিভাবে বেরিয়ে আসবো, তার জন্য কিছু আমরা স্টেপ নিতে পারি। সর্বপ্রথমে ডাইনামিক ভোল্টেজ স্কেলিং যদি করি বা পাওয়ার গ্রেডিং যদি করি, সেই ক্ষেত্রে আমার পাওয়ার যে ডেন্সিটি সেটা কিন্তু ইমপ্রুভ হবে। যদি আমরা নর্মাল ওয়্যার বদলে আমরা অপটিক্যাল ফাইবার ইউজ করি বা কার্বন ন্যানোটিউব ওয়্যার ইউজ করি, সেই ক্ষেত্রেও আমার কি হবে, আমার ডিলে রিডিউস হবে। আমার সিস্টেম ডিলে, ইন্টার কানেকশন ডিলে সেটা রিডিউস হবে, ফাস্টার ওয়েতে কাজ করবে। আমরা যদি থার্মাল হিটিং যদি ইনক্রিজ করে, যেমন হিটিংকে যদি 3D কুলিং, গ্রাফেন হিট স্প্রেডার, কুলিং, এক্সটার্নাল কুলিং ডিভাইস অ্যাড করি, তাহলে কি হবে, আমার থার্মাল হিটিংটাও কমবে। অ্যান্ড যদি আমার এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করে, যদি আমার ডিজাইনটা যদি কমপ্লেক্স হচ্ছে, তো আমার কি ডিজাইনটাকে যদি এআই অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে মাল্টিপ্লাই করতে পারি, বা একটা শর্ট শর্ট জায়গায় ডিজাইন করলাম, বাকিটুকু আমি ওটা ব্রড করে দিলাম। এআই অ্যাসিস্ট্যান্টের হেল্প নিতে পারি আমার ডিজাইন কমপ্লেক্সিটি এড়ানোর জন্য। অ্যান্ড বাকি যে কোয়ান্টাম এফেক্ট যেটা আসছে সেটা এড়ানোর জন্য আমাদের ফিনফেট টেকনোলজি বা গেট অল অ্যারাউন্ড টেকনোলজি, বা মোট কথা ন্যানো মসফেট টেকনোলজি, ন্যানো স্কেল মসফেট টেকনোলজি আমাদেরকে ইউজ করতে হবে। তো এইসব জিনিসগুলো আছে। তো এইখানেই আমাদের এই পুরো পার্টটা কিন্তু শেষ হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা বাকি যে ডিভাইসেস আছে, কোয়ান্টাম আর ন্যানো ডিভাইসেস, ন্যানো ইলেকট্রনিক ডিভাইসেস, সেই পার্টটায় যাবো। মানে এই পার্টটা আমরা সলভ নেক্সট ভিডিওতে করবো। থ্যাংক ইউ।